ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব অ্যারিস্টটলের কন্ট্রিবিউশন সম্পর্কে। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অ্যারিস্টটলের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা আমি করব। রাষ্ট্রবিজ্ঞানের এবং রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অ্যারিস্টটলের যে অবদান তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে মতভেদ আছে। যারা তাকে সমালোচনা করেছেন তাদের বক্তব্য হলো অ্যারিস্টটল তার গুরু প্লেটোর মতো রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে মৌলিকত্ব, নবত্ব প্রদান করতে পারেননি। অ্যারিস্টটল রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বাস্তবতাকে গুরুত্ব দিতে পারেননি। তার বিভিন্ন মতবাদের মধ্যে তার থিওরি অফ স্টেট, অ্যারিস্টটলের এডুকেশন থিওরি, অ্যারিস্টটলের রেভলিউশন থিওরি, ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, স্লেভ সিস্টেম ইত্যাদি সম্পর্কে যে বক্তব্য, যে আলোচনা তিনি করেছেন তার মধ্যে বহু অসঙ্গতি আছে। যাই হোক, অ্যারিস্টটলের গুরু প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে, নগর রাষ্ট্রের রাজনৈতিক অনৈক্য, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা ইত্যাদির পরিপ্রেক্ষিতে তারা চিন্তা ভাবনা করেছেন, তাদের রাষ্ট্র দর্শনকে তুলে ধরেছেন। অ্যারিস্টটল তার রাষ্ট্রচিন্তাতে পারিবারিক গঠন, মানুষের অর্থনৈতিক জীবন, সম্পত্তি ব্যবস্থা, স্ত্রী স্বাধীনতা বা নারী স্বাধীনতা, ফিমেল লিবার্টি, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে যেসব বক্তব্য রেখেছেন তার মধ্যে সমালোচকদের মতে অভিনবত্ব নেই বা নতুনত্ব নেই। তবে আমরা নিরপেক্ষ বিচারে সমালোচকদের কথাকে গুরুত্ব না দিয়ে অ্যারিস্টটলের যে রাজনৈতিক চিন্তা, পলিটিক্যাল থট তিনি তুলে ধরেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, কিভাবে তা আমরা পয়েন্ট আকারে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে ফুটে উঠবে তার অবদানের কথা। প্রথমেই আমরা নাম্বার ওয়ানে বলবো যে অ্যারিস্টটল যুক্তিশাস্ত্রের উপর ভিত্তি করে তিনি সমকালীন পরিস্থিতিতে, সমকালীন রাজনৈতিক অস্থিরতার পরিবেশে, সমকালীন রাজনৈতিক সমস্যা এবং সমকালীন সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে তিনি তার রাষ্ট্রচিন্তাকে তুলে ধরেছেন। অ্যারিস্টটল গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রের ভিত্তিতে
সমকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির নাগরিকদের পরিবার ব্যবস্থা, পরিজনদের ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত স্বার্থ এবং সমষ্টিগত স্বার্থ, শিক্ষা ব্যবস্থা এবং শিখনের যে পদ্ধতি বা প্রণালী, রাজনীতি, শাসন ব্যবস্থা, শাসন প্রণালী, শাসন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে অ্যারিস্টটল আলোচনা করেছেন। এগুলো থেকে আমরা অ্যারিস্টটলের রাজনৈতিক আইডিয়া, পলিটিক্যাল থট সম্পর্কে জানতে পারি। অ্যারিস্টটল প্রচলিত নগর রাষ্ট্রের যে রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, এগুলিকে সমর্থন করেননি। তিনি ডেমোক্রেটিক সিস্টেমকে, তিনি অটোক্র্যাটিক সিস্টেমকে সমালোচনা করেছেন এবং এইভাবে তিনি সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে, নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে, নগর রাষ্ট্রের সঙ্গে যুক্ত যে সমস্ত বিষয় সেগুলি সম্পর্কে আলোকপাত করেছেন। নাম্বার 2, অ্যারিস্টটলের যে পলিটিক্যাল থট, সেই থটের সর্বশ্রেষ্ঠ অবদান হলো আলোচনা পদ্ধতি। আলোচনা পদ্ধতির ক্ষেত্রে অবরোহ পদ্ধতি আছে, অর্থাৎ যে কোনো বিষয়ে জটিল থেকে সহজে জানা, কঠিন থেকে সহজ বিষয়ে আলোচনা করা, অন্যদিকে সহজ থেকে কঠিনে যাওয়া, সহজ থেকে জটিলে যাওয়া, সহজ বিষয়গুলিকে উপলব্ধি করে কঠিন বিষয়গুলিকে উপলব্ধি করতে হবে, সহজ বিষয়গুলিকে জেনে নিয়ে তারপর কঠিন বিষয়গুলিকে জানতে হবে। অ্যারিস্টটল এই পদ্ধতিকে গ্রহণ করেছেন। এই পদ্ধতিকে বলা হয় আরোহী পদ্ধতি। অর্থাৎ যে কোনো বিষয়ে অ্যারিস্টটল বলেছেন যে প্রথমে সহজ বিষয় সহজভাবে বুঝতে হবে, কঠিনভাবে না ভেবে সহজভাবে বুঝে উপলব্ধি করতে হবে, তারপর ভাবনাকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে। এইভাবে যে কোনো বিষয়কে আলোচনা করতে হবে, যে কোনো বিষয়কে জানতে হবে। এই যে পদ্ধতি, আরোহী পদ্ধতি, এই বিষয় সাধারণ মানুষের মধ্যে একটা জানার আগ্রহ তৈরি করেছে। এক্ষেত্রে অ্যারিস্টটলের বিরাট অবদান আছে। অ্যারিস্টটল বলেছেন যে কোনো বিষয় জানতে গেলে প্রথমেই অ্যাজাম্পশন বা অনুমান দরকার, তারপর সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে। তাহলে অ্যাজাম্পশন এবং পর্যালোচনার ভিত্তিতে সেই বিষয়ে কনক্লুশনে আসতে হবে, সিদ্ধান্তে আসতে হবে। তাহলে যে কোনো বিষয় গবেষণা করলে তার যথাযথ ফলাফল পাওয়া যাবে। তাই অ্যারিস্টটল তার রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তিনি আরোহী পদ্ধতিকে অবলম্বন করেছেন। তিনি বলেছেন রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পর্কে উপলব্ধি করতে গেলে জীববিদ্যার সাহায্য নিতে হবে, উদ্ভিদবিদ্যার সাহায্য নিতে হবে। জীববিদ্যা এবং উদ্ভিদবিদ্যার সাহায্যেই যথাযথভাবে পলিটিক্স সম্পর্কে জানা যাবে, এ কথা তিনি উল্লেখ করেছেন। অ্যারিস্টটল তার রাষ্ট্রতত্ত্বে বলেছেন যে
যে কোনো দেশের, যে কোনো নগর রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে বুঝতে হলে শুধু সেই নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে ভাবলে হবে না। বিভিন্ন দেশে, বিভিন্ন নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে, বিভিন্ন নগর রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করে, বিভিন্ন নগর রাষ্ট্রের সামাজিক পরিস্থিতিকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন নগর রাষ্ট্রের আর্থিক পরিস্থিতিকে বিশ্লেষণ করে রাজনীতি সম্পর্কে যথাযথভাবে ধারণা লাভ করতে হবে। তাহলে এই আলোচনাটা অনেক বেশি ফলপ্রসূ হবে। এইভাবে তিনি বলছেন যে রাজনৈতিক বিষয়কে গবেষণা করতে হবে। রাজনৈতিক বিষয়কে গবেষণা করতে গেলে একাধিক দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করতে হবে। একাধিক দেশের সামাজিক বিষয়ের তুলনামূলক আলোচনা করতে হবে এবং একাধিক দেশের অর্থনৈতিক সমস্যার তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। তাই আমরা বলবো অ্যারিস্টটলকে সমকালীন যুগের প্রেক্ষাপটে, সমকালীন যুগের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার রাজনৈতিক চিন্তাকে আলোচনা করতে হবে। আজকের দিনে, আজকের পরিস্থিতিতে আলোচনা করলে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে জানা যাবে না। নাম্বার 3 নাম্বারে আমরা দেখব যে অ্যারিস্টটল দ্য পলিটিক্স গ্রন্থ লিখেছেন। অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের 3টি পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং এই 3টি পার্টে তিনি বুক 1, বুক 2 করে বুক 8 অবধি, অর্থাৎ 8খানা বই প্রকাশ করেছেন। এই বইগুলিতে, বা এক কথায় যদি আমরা বলি দি পলিটিক্স গ্রন্থে, তিনি যে আলোচনা করেছেন রাজনীতি সম্পর্কে, সামাজিক বিষয় সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, স্লেভ সিস্টেম সম্পর্কে, এডুকেশন সম্পর্কে, স্টেট সম্পর্কে, আইডিয়াল স্টেট সম্পর্কে ইত্যাদি বিষয়ে তিনি যে আলোচনা করেছেন, আধুনিক যুগের, আজকের দিনের যারা ছাত্র, আজকের দিনে যারা রাজনীতির গবেষক, তারাও কিন্তু সেগুলিকে মূল্যবান বলে মনে করেছেন। অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে উল্লেখিত বিষয়গুলিকে আধুনিক যুগের গবেষকরা, আধুনিক যুগের ছাত্ররা, তারা কিন্তু মূল্যবান বলে মনে করেন। তাদের কাছে অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ অত্যন্ত একটা মূল্যবান সম্পদ। অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে উল্লেখ করেছেন কি অর্থে মানুষ সামাজিক জীব, কি অর্থে মানুষ সামাজিক জীব, কি অর্থে মানুষ রাজনৈতিক জীব, নাগরিক কারা, নাগরিক কে, সুনাগরিকের বৈশিষ্ট্য কি, সুশাসক ও সুশাসনের মান কি, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কোনটা, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, জাস্টিস, ইকুয়ালিটি, আইনের অনুশাসন কোন শাসনে থাকে, রাজনৈতিক বিদ্রোহের কারণ কি, বিপ্লবের কারণ কি, শ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়, নাগরিক এবং রাষ্ট্রের সঙ্গে শিক্ষার সম্পর্ক কি, ইত্যাদি প্রশ্ন অ্যারিস্টটল তার রাজনৈতিক চিন্তাতে উল্লেখ করেছেন। অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন রাজনৈতিক সামাজিক জীব, এই যে আলোচনা, এই বক্তব্য
খুবই সত্যি, মানুষ কিন্তু সমাজ ছাড়া বাঁচতে পারে না। অ্যারিস্টটল বলেছেন সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। অ্যারিস্টটল বলেছেন মানুষ রাজনৈতিক জীব, মানে মানুষ রাষ্ট্র ছাড়া বাঁচতে পারে না। মানুষের সুন্দর জীবন, মানুষের স্বয়ংসম্পূর্ণ জীবন একমাত্র রাষ্ট্রের মধ্যেই সম্ভব। রাষ্ট্র মানুষের স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে। রাষ্ট্রের শাসক সৎ চরিত্রের হবেন, রাষ্ট্রের শাসক দুর্নীতিমুক্ত হবেন, রাষ্ট্রের শাসক সৎ হবেন। রাষ্ট্রের যে মহৎ উদ্দেশ্য নাগরিকদের মঙ্গল করা, জনগণের কল্যাণ করা, এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থার কথা, এটা সর্বজনগৃহীত। অ্যারিস্টটল চরম রাজতন্ত্রকে বিকৃত রাজতন্ত্র বলেছেন। রাজতন্ত্রে রাজা যখন ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দেবেন, সমষ্টিগত স্বার্থকে উপেক্ষা করবেন, সেই বিকৃত রাজতন্ত্রকে অ্যারিস্টটল সমর্থন করেননি। অ্যারিস্টোক্রেসি যে শাসন ব্যবস্থা, অ্যারিস্টোক্রেসি শাসন ব্যবস্থা মুষ্টিমেয় ব্যক্তির শাসন। সম্পদশালী, সম্পত্তির অধিকারী, অভিজাত মানুষ শাসক, তারা যখন উচ্ছৃঙ্খল হবেন, তারা যখন নিজেদের স্বার্থে রাষ্ট্রকে, সংবিধানকে পরিচালনা করবেন, অ্যারিস্টটল তার বিরোধিতা করেছেন। অ্যারিস্টটল গণতান্ত্রিক শাসনের বিরোধিতা করেছেন। গণতান্ত্রিক শাসনের দরিদ্র মানুষ আইনের অনুশাসনকে মানেন না, তাই তিনি গণতন্ত্রের বিকৃত রূপ, এই শাসনকে তিনি অস্বীকার করেছেন। তারপর তিনি শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা পলিটিকে গুরুত্ব দিয়েছেন। তাহলে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার কথা আজকের দিনে প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। অ্যারিস্টটলের সমকালীন যে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, শ্রেষ্ঠ সংবিধান, শ্রেষ্ঠ সরকার, আইনের অনুশাসন, তা আজকের দিনেও গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল বলেছেন বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা হতে পারে, বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার প্রকৃতি বিভিন্ন রকমের, তাই বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার ভালো ভালো বৈশিষ্ট্য, ভালো ভালো গুণগুলিকে নিয়ে একটা উন্নত শাসন ব্যবস্থা, সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা, সর্বোৎকৃষ্ট কনস্টিটিউশন, সর্বোৎকৃষ্ট পলিটিক্যাল সিস্টেম, সবথেকে উৎকৃষ্ট মানের শ্রেষ্ঠ রাষ্ট্র, আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা করতে হবে, যেটাকে সেই সময় তিনি পলিটি বলেছেন, মিশ্র শাসন ব্যবস্থা। তার মধ্য দিয়েই শাসন করলে জনগণ বেশি উপকৃত হবে। নাম্বার 3, 4 নাম্বার অবদানে আমরা দেখব অ্যারিস্টটল একদিকে দার্শনিক, অন্যদিকে তিনি বাস্তববাদী। অ্যারিস্টটল যে কোনো বিষয়কে দার্শনিক যুক্তির সাহায্যে বিশ্লেষণ করেছেন। পাশাপাশি তিনি বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করেননি, বাস্তব পরিস্থিতিকে বিশ্লেষণ করে দার্শনিক যুক্তির সাহায্যে সিদ্ধান্তে এসেছেন। এবং আমরা বলতে পারি তিনি দার্শনিক চিন্তা এবং বাস্তব চিন্তা, বাস্তব পরিস্থিতি উভয়ের মধ্যে সমন্বয় সাধন করেছেন। তিনি নৈতিকতার আড়ালে তিনি বিজ্ঞানভিত্তিক যুক্তি, বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা গ্রহণ করেছেন, আবার নৈতিকতাকে বাস্তব দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করেছেন। তাই আমরা অ্যারিস্টটলকে মনে রাখব। তিনি বলেছেন নৈতিকতা এবং বিজ্ঞান, মরালিটি এবং সায়েন্স একে অপরের পরিপূরক। তিনি বলেছেন আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করলে তবেই ন্যায় প্রতিষ্ঠিত হবে। আদর্শ রাষ্ট্র বাস্তব সমস্যার সমাধান করবে, আর রাষ্ট্রের যারা সুশাসক তারা সৎ হবেন, তারা হবেন
দুর্নীতি মুক্ত, তারা রাষ্ট্রের জনগণের বৈষয়িক উন্নতি করবেন, জনগণের বাস্তব অবস্থার উন্নতি করবেন এবং জনগণ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আর শাসক হবেন ন্যায়নিষ্ঠ, আর জনগণ সুনাগরিক হবেন, জনগণ ভালো নাগরিক হবেন, জনগণ রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবেন। আবার জনগণ হবেন যুক্তিবাদী, জনগণের মধ্যে যুক্তিবোধ থাকবে। এমনই একটা শাসন ব্যবস্থা, এমনই একটা আইডিয়াল স্টেটের কথা অ্যারিস্টটল বলেছেন। 5 নম্বর, অ্যারিস্টটলের অবদান আমরা উল্লেখ করব যে অ্যারিস্টটল রাজনৈতিক চিন্তায় বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন, বিভিন্ন আর্থিক সমস্যার কথা তুলে ধরেছেন। রাজনীতি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে তিনি সামাজিক সমস্যাকে যুক্ত করেছেন, রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে তিনি অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন। তাই তো আমরা দেখব অ্যারিস্টটল পলিটিক্যাল ইকোনমির কথা বলেছেন, রাজনৈতিক অর্থনীতির কথা বলেছেন। তাই তো আমরা দেখব অ্যারিস্টটল পলিটিক্যাল সোশিওলজির কথা বলেছেন, রাজনৈতিক সমাজতত্ত্বের কথা বলেছেন। অ্যারিস্টটল পারিবারিক ব্যবস্থা, সমকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে যে পারিবারিক ব্যবস্থা, পরিবার কিভাবে উদ্ভব হলো, কি কারণে পরিবার সৃষ্টি করেছে, মানুষ জৈবিক কারণে পরস্পর নারী পুরুষ মিলিতভাবে পরিবার গঠন করেছে, কৃতদাস ব্যবস্থা কতটা প্রাসঙ্গিক ছিল, সম্পত্তি ব্যবস্থা কতটা প্রাসঙ্গিক ছিল, বিবাহ ব্যবস্থা কতটা প্রাসঙ্গিক ছিল ইত্যাদি বিষয়গুলিকে অ্যারিস্টটল ব্যাখ্যা করেছেন। অ্যারিস্টটল পারিবারিক আনুগত্যের কথা তুলে ধরেছেন। অ্যারিস্টটল মনে করেন যে পরিবারের প্রধানের প্রতি পরিবারের সদস্যরা আনুগত্য প্রকাশ করেছে, পরিবারের কর্তার নির্দেশ পালন করেছে। এই নির্দেশ পালনের শিক্ষা, এই পরিবার থেকে যে আনুগত্য পরায়ণতার শিক্ষা পরিবারের সদস্যরা পেয়েছে, পরবর্তী রাষ্ট্রীয় জীবনে সেটা আনুগত্য প্রকাশের ভিত্তি হিসাবে কাজ করেছে। অ্যারিস্টটল বলেছেন মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার পরে একাধিক পরিবার সমবেত হয়ে যখন ভিলেজ তৈরি করেছে, ভিলেজের কর্তা একজন, তার নির্দেশে ভিলেজের অন্যান্য সদস্যরা মেনে চলেছে। ভিলেজ কর্তার প্রতি গ্রামের সদস্যরা যে আনুগত্য প্রকাশ করেছে, সেই আনুগত্যের শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনের আনুগত্য প্রকাশ করতে শিখিয়েছে। তাই অ্যারিস্টটল এক কথায় বলতে চেয়েছেন যে পারিবারিক জীবন থেকে মানুষ যে আনুগত্য প্রকাশের শিক্ষা পেয়েছে, যে নিয়ম শৃঙ্খলার শিক্ষা পেয়েছে, ভিলেজ জীবনের যে আনুগত্যের শিক্ষা পেয়েছে, ভিলেজ জীবনের যে ডিসিপ্লিন তারা শিখেছে, ভিলেজ পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামের সমন্বয়ে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সেই রাষ্ট্রীয় শাসকের প্রতি মানুষ আনুগত্য পরায়ণ হয়েছে। তাহলে আমরা দেখছি যে অ্যারিস্টটল যে রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, বর্তমানকালে প্রত্যেক রাষ্ট্রই শিক্ষাকে গুরুত্ব দেয়। শিক্ষার লক্ষ্য হলো সুনাগরিক তৈরি করা, শিক্ষার লক্ষ্য হলো ভালো নাগরিক তৈরি করা। অ্যারিস্টটল বলেছেন যে সুনাগরিকের গুণ এবং ভালো নাগরিকের গুণ, ভালো নাগরিকের গুণ উভয় গুণই শাসক শ্রেণীর মধ্যে থাকতে হবে। তার মতে সুনাগরিকের গুণ হলো মানুষ নিঃশর্তভাবে, শর্তহীনভাবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, রাষ্ট্রের আইন মেনে চলবে। অন্যদিকে ভালো মানুষের গুণ হলো মানুষ যুক্তিবাদী হবে, মানুষের মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে। এই দুই গুণ শাসক শ্রেণীর মধ্যে থাকলে রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে, জনগণের সুবিধা হবে। 6, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র দার্শনিক
বিশ্বের অধিকাংশ রাষ্ট্র দার্শনিক, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী, বিশ্বের অধিকাংশ চিন্তাবিদ অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছেন। অ্যারিস্টটলের, সেটা আমরা আলোচনা করলে বুঝতে পারব, অ্যারিস্টটলের রেভলিউশন থিওরিকে অনুকরণ করে, অ্যারিস্টটলের থিওরি অফ রেভলিউশনকে অনুসরণ করে ফরাসি দার্শনিক আধুনিক সার্বভৌমিকতা তত্ত্বের মূল প্রবক্তা বোদিন তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তার মানে ফরাসি দার্শনিক বোদিন বা বোদা অ্যারিস্টটলের রেভলিউশন থিওরির দ্বারা প্রভাবিত হয়েছেন। ফরাসি দার্শনিক মন্টেস্কু ফরাসি বিপ্লবের আগে 1748 সালে সেপারেশন অফ পাওয়ার গ্রন্থে, স্পিরিট অফ লস গ্রন্থে সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব উল্লেখ করেছেন। এক্ষেত্রে মন্টেস্কু অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট তত্ত্বকে অনুসরণ করেছেন। অ্যারিস্টটল সংবিধানের যে শ্রেণী বিভাজন করেছেন, সরকারের যে শ্রেণী বিভাজন করেছেন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে তাকে অনুসরণ করে ফরাসি দার্শনিক মন্টেস্কু তার স্পিরিট অফ লস গ্রন্থে সেপারেশন অফ পাওয়ার তত্ত্বকে তুলে ধরেছেন, যে সেপারেশন অফ পাওয়ার তত্ত্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। মার্কিন সংবিধানের 1, 2, 3 নাম্বার ধারায় উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা আইন তৈরি করবে, শাসন বিভাগ শাসন করবে এবং মার্কিন বিচার ব্যবস্থা বিচার করবে। তারপর আমরা দেখব ব্রিটিশ চিন্তাবিদ এভি ডাইসি, তিনি সংবিধান বিশারদ, তিনি অ্যারিস্টটলের আইনের অনুশাসনের তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছেন। এভি ডাইসি অ্যারিস্টটলের আইনের অনুশাসনের তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে, রুল অফ ল তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে রুল অফ ল নামে একটি গ্রন্থ লিখেছেন এবং সেখানে সাধারণ আইনের প্রাধান্যের কথা উল্লেখ করেছেন। আইন সবাই মেনে চলবে এবং আইনের চোখে সবাই সমান, আইন নাগরিকদের অধিকার রক্ষা করবে। এভি ডাইসি এই যে বক্তব্য, এই বক্তব্য তিনি অ্যারিস্টটলকে অনুসরণ করে রেখেছেন। সুতরাং দেখছি যে বহু দেশে রুল অফ ল পালিত হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে রুল অফ ল তত্ত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে রুল অফ লকে গুরুত্ব দেওয়া হয়। অ্যারিস্টটল প্রথম চিন্তাবিদ, তিনি বলেছেন যে সর্বাধিক সংখ্যক মানুষের সবথেকে বেশি মঙ্গল করতে হবে, রাষ্ট্রের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষের বেশি পরিমাণ সুখ বিধান করতে হবে। এই বক্তব্যকে হিতবাদ বলা হয়, এই বক্তব্যকে উপযোগিতাবাদ বলা হয়। ব্রিটিশ চিন্তাবিদ বেনথাম অ্যারিস্টটলের এই যে বক্তব্য, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ বিধান করা রাষ্ট্রের কর্তব্য দায়িত্ব, এই বক্তব্যের দ্বারা বেনথাম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বেনথাম প্রভাবিত হয়েছেন। আমরা দেখব ইংল্যান্ডের চিন্তাবিদ টি.এইচ. গ্রিন, তিনি অ্যারিস্টটলের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন যে রাষ্ট্র ব্যক্তির সুন্দর জীবন গড়ে তুলবে, রাষ্ট্র ব্যক্তির সুন্দর জীবন বজায় রাখবে, রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তির কল্যাণ করা, জনগণের কল্যাণ করা। কিন্তু রাষ্ট্রের সরকার যদি ভুল করে, এই কল্যাণ করতে না পারে, তাহলে নাগরিকরা রাষ্ট্রের সরকারের এই ভুলটা ধরিয়ে দিবে। নাগরিকদের এটা অধিকার নয়
এটা কিন্তু নাগরিকদের কর্তব্য। গ্রিন এত বড় একটা চিন্তা ভাবনা করেছেন, সেটা কিন্তু অ্যারিস্টটলকে অনুসরণ করে। তারপর ফরাসি দার্শনিক, চুক্তিবাদী দার্শনিক, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের মূল প্রবক্তা, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের জনক অর্থাৎ পপুলার সভরেন্টির জনক রুশো, তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে উল্লেখ করেছেন যে জেনারেল উইলের হাতে সার্বভৌম ক্ষমতা দিতে হবে। জেনারেল উইল মানে সকলের প্রকৃত ইচ্ছার যোগফল। যাদের হাতে ক্ষমতা থাকবে তারা ব্যক্তি স্বার্থের দ্বারা পরিচালিত হবে না, তারা সমষ্টিগত স্বার্থের দ্বারা পরিচালিত হবে। আর এই জেনারেল উইল যাদের যাদের আছে, অর্থাৎ জেনারেল উইলের হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা দিলে মঙ্গলময় রাষ্ট্র তৈরি হবে, রাষ্ট্র জনকল্যাণ করবে, রাষ্ট্র নাগরিকদের সুখ বিধান করবে, রাষ্ট্র নাগরিকদের তোমার স্বয়ংসম্পূর্ণ জীবন যাপন করতে সাহায্য করবে। এই যে রুশো এত বড় কথা বলেছেন, সেটা কিন্তু অ্যারিস্টটলের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়েছে। যাই হোক, আমরা দেখছি সুদূর প্রাচীন গ্রিক যুগে আজ থেকে 2350 বছর আগে গ্রিসে বসে অ্যারিস্টটল যে ভাবনা করেছিলেন, অ্যারিস্টটল যে রাষ্ট্র চিন্তা আমাদের উপহার দিয়েছেন, সেই বক্তব্য আজকেও তাৎপর্যপূর্ণ রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিকরা তার বক্তব্যকে সমর্থন করেছেন এবং তার থিওরিকে ফলো করে আবার থিওরি লিখেছেন। তাই স্টেটের যে রুল, গণতান্ত্রিক স্টেট আজকে মানুষের কল্যাণ করবে, এই ধারণা অ্যারিস্টটলের কাছ থেকে পাওয়া গেছে। 7 নম্বর, স্টেট ইজ এ ন্যাচারাল অ্যাসোসিয়েশন। স্টেট ইজ এ ন্যাচারাল অ্যাসোসিয়েশন, এ কথা কে বলেছেন? স্টেট ইজ এ ন্যাচারাল অ্যাসোসিয়েশন, এ কথা অ্যারিস্টটল বলেছেন। আর কোন দার্শনিক কি বলতে পেরেছেন যে স্টেট ইজ এ ন্যাচারাল অ্যাসোসিয়েশন বা ইনস্টিটিউশন? অন্য কোনো চিন্তাবিদ পরবর্তীকালে এই কথা বলেননি যে স্টেট ইজ এ ন্যাচারাল অ্যাসোসিয়েশন। মানুষ যে সামাজিক জীব, এ কথা অন্য কোনো দার্শনিক পরে বলেছেন? মানুষ যে রাজনৈতিক জীব, জোরের সঙ্গে এই কথা অন্য কেউ তার আগে বলতে পেরেছেন বা পরবর্তীকালে বলতে পেরেছেন? বলতে পারেননি। তাহলে এখানে অ্যারিস্টটলের বড় ভূমিকা ছিল। 8, অ্যারিস্টটল স্লেভ সিস্টেমকে সমর্থন করেছেন। অ্যারিস্টটল বলেছেন স্লেভ সিস্টেম হচ্ছে প্রচলিত গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে স্বাভাবিক ব্যবস্থা। মাস্টার এবং সার্ভ্যান্ট, প্রভু এবং ভৃত্যের যে সম্পর্ক মানুষের মধ্যে, এটা স্বাভাবিক নয়। তিনি এটাকে বর্জন করতে পারেননি। তবুও তিনি স্লেভ সিস্টেম সম্পর্কে বলেছেন যে এটাকে সংস্কার করতে হবে। স্লেভদের মধ্যে যে সদ্গুণ থাকবে না এমন কোনো কথা নয়। মাস্টার বা প্রভুর মধ্যে সদ্গুণ থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে মাস্টারের মধ্যে সদ্গুণ আছে, পাশাপাশি স্লেভদের মধ্যে অর্থাৎ দাসদের মধ্যেও সদ্গুণ থাকতে পারে। এছাড়া অ্যারিস্টটল বলেছেন স্লেভদের উপর জোর করে কোনো কিছু করা যাবে না, স্লেভদের উপর অত্যাচার করা যাবে না। স্লেভদের মধ্যে সদ্গুণ থাকতে পারে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে যাতে তারা সদ্গুণের বিকাশ ঘটাতে পারে। এবং তিনি বলছেন যে মাস্টার এবং স্লেভ একে অপরের পরিপূরক। আজকে মাস্টার বা প্রভু, তাদের যে এত দাপট, তাদের যে সুন্দর জীবন, তা নির্ভর করে তারা যে রাষ্ট্রীয় কাজের সঙ্গে নিরাপদে ভূমিকা পালন করছে, রাষ্ট্রের কাজ করছে, সেই দায়িত্ব নিচ্ছে হচ্ছে স্লেভরা। এবং স্লেভদের উপর যে অকথ্য অত্যাচার, নিপীড়ন,
নির্যাতন, এটাকে অ্যারিস্টটল সমর্থন করেননি, তিনি বিরোধিতা করেছেন। এবং তিনি বলছেন স্লেভ সিস্টেমে প্রভুরা, মাস্টাররা যদি ভাবে যে স্লেভদের প্রয়োজন নেই, আমরাই সব করছি, রাষ্ট্র পরিচালনা করছি, এই কথা ঠিক না। এই বক্তব্য অ্যারিস্টটল তুলে ধরেছেন। তিনি তার ত্রুটি হলো যে নগর রাষ্ট্রগুলিতে স্লেভ সিস্টেম তুলে দেওয়ার ব্যাপারে, অবসানের ব্যাপারে তিনি ভূমিকা পালন করেননি, তিনি লড়াই আন্দোলন করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে অ্যারিস্টটল মারা যাওয়ার বহু দিন ধরে পৃথিবীতে স্লেভ সিস্টেম ছিল। আর এই স্লেভ সিস্টেমকে কোনো দার্শনিক তোলার জন্যে আন্দোলন করেনি। স্লেভদের মধ্যে স্পার্টাতে বিদ্রোহ দেখা দিয়েছে, বিভিন্ন দেশে দেশে বিদ্রোহ হয়েছে। স্লেভরা লড়াই করে, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে লড়াই করে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে, রেভলিউশনের মধ্য দিয়ে মাস্টারদের পরাজিত করেছে, স্লেভ সিস্টেমকে তুলে দিয়েছে। স্লেভ সিস্টেমের জায়গায় ফিউডালিজম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে স্লেভ সিস্টেমের বিষয়ে অ্যারিস্টটলের যে ভালো দিক, ভালো বক্তব্য, সেটাও উল্লেখযোগ্য। পয়েন্ট 9, প্লেটোর যে যান্ত্রিক কমিউনিজম, প্লেটো বলছেন যে অভিভাবক শ্রেণী, 3টি শ্রেণী, অভিভাবক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক বা কারিগর শ্রেণী। প্লেটো কমিউনিজম অভিভাবক শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, যোদ্ধা শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তারা পরিবার গঠন করতে পারবে না, তারা ব্যারাকে থাকবে। তাদের যে ভরণ পোষণের দায়িত্ব, সেটা উৎপাদক শ্রেণী গ্রহণ করবে। কিন্তু উৎপাদক শ্রেণী তারা যে অবহেলিত, সেই অবহেলিত শ্রেণী চিরদিনই উৎপাদক হিসাবে থাকবে। এই যে সমর্থন, উৎপাদক শ্রেণীকে উপেক্ষা করেছেন। তাই অ্যারিস্টটল বলছেন এই যান্ত্রিক কমিউনিজম, এটা আমি সমর্থন করি না। তাই প্লেটোর অভিভাবক শ্রেণীর মধ্যে যে কমিউনিজম তত্ত্ব, তাদের খাওয়া পড়ার দায়িত্ব উৎপাদক শ্রেণীকে নিতে হবে এবং অভিভাবক শ্রেণী পরিবার গঠন করতে পারে। পরিবার গঠন একটা স্বাভাবিক, পরিবার গঠন সম্পত্তির উপর ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা, এটা কাজে উৎসাহ সৃষ্টি করে। এটা প্লেটো স্বীকার না করে ভুল করেছেন অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী। তাই অ্যারিস্টটল বলেছেন যে অ্যারিস্টটল প্রাইভেট ওনারশিপের কথা বলেছেন। প্রাইভেট ওনারশিপ, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রত্যেকেই থাকবে, সম্পত্তি ভোগের অধিকার প্রত্যেকেই থাকবে। আর সম্পত্তি ভোগের বিষয়ে রিফর্মস করতে হবে, সংস্কার করতে হবে। ব্যক্তিগত মালিকানা থাকবে, তার পাশাপাশি সম্পত্তিকে সামাজিক কাজে লাগাইতে হবে। এইটাই হলো সম্পত্তির বিষয়ে অ্যারিস্টটলের সংস্কারমূলক ধারণা। নাম্বার 10 অ্যারিস্টটল বলেছেন, আমরা অ্যারিস্টটলের কাছ থেকে শুনেছি যে জন্মগত এবং পরিবেশগত উপাদান, দুটো উপাদান, একটা জন্মগত উপাদান পরিবার সূত্রে পাওয়া গুণ, আরেকটা পরিবেশ থেকে পাওয়া গুণ। এই দুটো যে উপাদান ব্যক্তির মানসিক উৎকর্ষ করে, মানসিক দিকের বিকাশ ঘটায়। জন্মগত উপাদানও যেমন থাকে, জৈবিক বিষয় থাকে, এবং পরিবেশগত উপাদান, এই দুটো মানুষের মানসিক চিন্তার বিকাশ ঘটায়, বুদ্ধির বিকাশ ঘটায়, মানুষকে সামর্থ্য করে তোলে, মানুষের শক্তির বিকাশ ঘটায়। আর এই সামর্থ্য এবং মানুষের এই শক্তি এবং সামর্থ্য, এই দুটো বিষয়, শক্তি এবং সামর্থ্য, এই দুটো বিষয় রাজনৈতিক কাজে লাগে, রাষ্ট্রীয় কাজে লাগে, রাজনৈতিক ব্যবস্থাকে উৎকর্ষ করে। এটা তাৎপর্যপূর্ণ বক্তব্য অ্যারিস্টটলের। নাম্বার 11, অ্যারিস্টটল আমাদের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে পলিটিক্যাল স্টেবিলিটি, আজকে পৃথিবীতে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র হলেও স্টেবিলিটির অভাব দেখা দিচ্ছে। শাসক শ্রেণী দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, সাধারণ মানুষ ক্ষোভে অসন্তোষে ফেটে পড়ছে, অস্থিরতা দেখা দিচ্ছে। এই পলিটিক্যাল অস্থিরতার কারণে
আর্থিক সংকট দেখা দিচ্ছে এবং একটা রাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে, তাহলে সমকালীন যুগে সেই সময়ের অ্যারিস্টটলের বক্তব্য যে পলিটিক্যাল স্টেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ঐক্য খুবই গুরুত্বপূর্ণ, শাসক যেমন জনগণের প্রতি দায়বদ্ধশীল, তেমনি জনগণও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধশীল, কর্তব্যপরায়ণ। রাষ্ট্রকে নজর রাখতে হবে, যে সতর্ক দৃষ্টি রাখতে হবে জনগণের মধ্যে, যাতে ক্ষোভ পুঞ্জীভূত না হয়, তাদের সমস্যাগুলোকে দেখতে হবে, ধারাবাহিকভাবে দেখতে হবে, এই কাজটা করতে হবে। এই কথা সেই সময় অ্যারিস্টটল বলেছেন। দেশে দেশে যে বিপ্লবের সম্ভাবনা গড়ে ওঠে, দেশে দেশে বিপ্লবের যে মানসিকতা মানুষের মধ্যে গড়ে ওঠে, যে বিপ্লবী পরিস্থিতি গড়ে ওঠে, সেক্ষেত্রে অ্যারিস্টটলের বক্তব্য প্রযোজ্য। সেই পরিস্থিতিকে আমরা বিপ্লবের তত্ত্বে আলোচনা করেছি, যে শাসক শ্রেণী গুরুত্ব দেয় না, শাসক শ্রেণী ভয় দেখায়, শাসক শ্রেণী দুর্নীতির সঙ্গে যুক্ত, তার জন্য মানুষের মধ্যে অভাব সৃষ্টি হয়, মানুষের দাবিকে অস্বীকার করে, মানুষ ক্ষিপ্ত হয়ে বিপ্লবের পথে পা দেয়, বিপ্লবী পরিস্থিতি বিপ্লব করতে মানুষকে বাধ্য করে, মাঠে নামতে বাধ্য করে। তাহলে অ্যারিস্টটলের এই যে ভাবনা পলিটিক্যাল স্টেবিলিটির যে কত বড় গুরুত্ব একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, তা আমরা অ্যারিস্টটলের কাছ থেকেই শিখেছি। নাম্বার 12, আমরা অ্যারিস্টটলের অবদানের ক্ষেত্রে দেখব, আমরা তার কাছ থেকে শিখেছি শাসক জনগণের অগণতান্ত্রিক আচরণকে লক্ষ্য রাখবে। জনগণ যাতে অগণতান্ত্রিক পথে পা না দেয়, অগণতান্ত্রিক আচরণ না করে, সেদিকে শাসক শ্রেণীকে লক্ষ্য রাখতে হবে। তিনি বারবার বলেছেন শাসক শ্রেণীকে দুর্নীতিমুক্ত হতে হবে, শাসক শ্রেণীকে সদ্গুণের অধিকারী হতে হবে, শাসক শ্রেণীকে দক্ষ হতে হবে, প্রশাসনকে দক্ষ হতে হবে, সদ্গুণের অধিকারী হতে হবে, অভিজ্ঞ হতে হবে, জনগণের কল্যাণের প্রতি নজর রাখতে হবে। শাসক শ্রেণী স্বৈরাচারী হলে হবে না, অগণতান্ত্রিক পথে হাঁটলে হবে না, অগণতান্ত্রিক পথ অবলম্বন করলে হবে না। অ্যারিস্টটল, তাহলে আমরা বুঝতে পারছি যে সম্পত্তির অধিকার থেকে যে বৈষম্য সৃষ্টি হয় সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন। রাষ্ট্রের মধ্যে দরিদ্র মানুষের দুর্বিষহ জীবন সম্পর্কে সচেতন ছিলেন, শ্রেণী বৈষম্য, অর্থ বৈষম্য সম্পর্কে সচেতন ছিলেন, সংগ্রামের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে সচেতন ছিলেন। এগুলি থাকলে যে সমস্যার সৃষ্টি হতে পারে সে কথা অ্যারিস্টটল উল্লেখ করেছেন। পরিশেষে আমরা অ্যারিস্টটলের অবদানের ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যীশু খ্রিস্টের জন্মের 384 বছর আগে যিনি জন্মগ্রহণ করেন, যীশুর জন্মের আগে 322 সালে মারা যান, অর্থাৎ 2350 বছরেরও বেশি আগের কথা। অনেক দিন পার হয়ে গিয়েছে, তবু তার অর্থাৎ অ্যারিস্টটলের পলিটিক্স চিন্তার ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছে। এবং শুধু প্রভাব বিস্তার করেনি, প্রভাব বিস্তার করে চলেছে গ্রিসের সাংবিধানিক ব্যবস্থার উপর। অ্যারিস্টটলের যে গবেষণা আধুনিক তুলনামূলক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমানে আমরা যে কম্পারেটিভ পলিটিক্সের কথা বলি, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তুলনামূলক আলোচনা করি, বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করি, এই শিক্ষাটা আমরা গ্রিসের সাংবিধানিক ব্যবস্থার উপর অ্যারিস্টটল যে গবেষণা করেছিলেন, যে আলোচনা করেছিলেন, যে তত্ত্ব রচনা করেছিলেন, তার দ্বারা আমরা আজকে প্রভাবিত হচ্ছি।
তাই সবশেষে আমরা কথা বলবো অ্যারিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থ এবং এই পলিটিক্স গ্রন্থের যে 3টি পার্ট এবং এই পাঠগুলি ভিত্তিতে তিনি বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5, বুক 6, বুক 7, বুক 8 এই যে 8টা বই তিনি লিখেছেন, 8খানা খণ্ডে বই প্রকাশ করেছেন। সেগুলি আমাদের আজকের দিনে খুব প্রাসঙ্গিক। অ্যারিস্টটলকে যথাযথভাবে জানতে গেলে, অ্যারিস্টটল সম্পর্কে আমাদের স্পষ্টভাবে ধারণা লাভ করতে হলে তার এই বইগুলো পড়তে হবে। তাকে বাদ দিয়ে আধুনিক যুগের ছাত্ররা, আধুনিক যুগের পড়ুয়ারা, আধুনিক যুগের রাজনৈতিক বিশ্লেষকরা রাজনীতি, রাষ্ট্র, সংবিধান, সরকার, বিপ্লব, ন্যায়, এডুকেশন সম্পর্কে স্পষ্টভাবে ধারণা লাভ করতে পারবেন না। তাই অ্যারিস্টটলের অবদানের কথা আজকে 2350 বছর ধরে আমরা ভুলিনি এবং আগামী দিনেও তার অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বলে আজকে আমার আলোচনা শেষ করলাম।